যে খাণ্ডবপ্রস্থ জুড়ে ছিল একটা বিশাল বন, খাণ্ডব বন। সেই খাণ্ডব বন পুড়িয়ে সেখানে ইন্দ্রপ্রস্থ নগর প্রতিষ্ঠা। প্রথমটি হলো যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ এবং দ্বিতীয়টি হলো পাশা খেলা। একজন শক্তিশালী রাজা, যার আক্রমণে যাদবদের মথুরা ছেড়ে দ্বারকায় পালিয়ে যেতে হয়েছে। রত্নিন কারা তার বিভিন্ন তালিকা বিভিন্ন যজুর্বেদীয় গ্রন্থে আছে। সাধারণত 12 জন রত্নিনের কথা বলা হয়। রাজসূয় যজ্ঞের নিয়মের মধ্যে একটা পাশা খেলার কথা আছে, যেটা একটা নকল পাশা খেলা। এই পাশা খেলার মাধ্যমে যুধিষ্ঠির কিন্তু রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান সম্পন্ন করলেন। যে জন্য দেখা গেল দুর্যোধন যখন পরে রাজসূয় যজ্ঞ করতে চান, আগের পর্বে আমরা মহাভারতের কেন্দ্রে, মূল আখ্যানের কেন্দ্রে যে উত্তরাধিকারীর লড়াই আছে, সেই লড়াই কিভাবে শুরু হলো সে নিয়ে আলোচনা করেছি এবং সেই প্রেক্ষিতেই দেখেছি যে রাষ্ট্র এবং অরণ্যের সম্পর্ক কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং কুরু জনপদকে দুভাগে ভাগ করে যখন পাণ্ডবদেরকে দেয়া হয় খাণ্ডবপ্রস্থ, যে খাণ্ডবপ্রস্থ জুড়ে ছিল একটা বিশাল বন, খাণ্ডব বন, সেই খাণ্ডব বন পুড়িয়ে সেখানে ইন্দ্রপ্রস্থ নগর প্রতিষ্ঠা। কেন? অনেকটাই ওই পরবর্তী বৈদিক যুগে যখন স্থিতিশীল কৃষিভিত্তিক জনপদ গড়ে উঠছিল, সেই সময়ে বন ধ্বংস করে বসতি, কৃষিভিত্তিক বসতি গড়ে তোলার যে প্রক্রিয়া, তার একটা প্রতিফলন হিসাবে কাজ করেছে। আবার আগের পর্বে আমরা এটাও দেখেছিলাম যে এই খাণ্ডব বন ধ্বংসের আগে পরের ঘটনার মধ্যে দিয়ে উঠে আসছে কিভাবে কুরু রাজ্যের যে উত্তরাধিকারের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে একদিকে আছে কুরুদের মূল শাখা ধৃতরাষ্ট্র এবং তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন যে শাখার নেতা, অন্যদিকে ছোট ভাই পাণ্ডুর বংশধররা, তার নিয়োগজাত সন্তান পাণ্ডবরা, তারাও একটা শক্তিশালী জোট তৈরি করছে। পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর সঙ্গে তাদের বিবাহ, যাদব নেতা কৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে পাণ্ডবদের বিবাহ, এই সব মিলে পাণ্ডব, যাদব, পাঞ্চাল মিলে কিন্তু একটা শক্তিশালী জোট তৈরি হচ্ছিল। কিন্তু রাজ্য ভাগ করে তো কুরুদের উত্তরাধিকারের দ্বন্দ্বের একটা সমাধান হয়ে যেতেই পারত, সমাধানের জন্যই রাজ্য ভাগ করা হয়েছিল। তা সত্ত্বেও মহাভারতের ঘটনা কেন যুদ্ধের দিকে চলে গেল? এই প্রেক্ষিতে মহাভারতের দ্বিতীয় পর্ব বা সভা পর্ব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সভা পর্বে রয়েছে মহাভারতের মূল রাজনৈতিক দ্বন্দ্ব কিভাবে মারাত্মক আকার ধারণ করলো সেই কাহিনী, এবং এই পর্বের নামও খুব গুরুত্বপূর্ণ, সভা। মহাভারতকে যে আমরা বৈদিক যুগের প্রেক্ষিতে দেখছি, সেই প্রেক্ষিত বোঝার জন্য সভা পর্ব নামটা খুব গুরুত্বপূর্ণ। ঋগ্বেদের যুগে আমরা জানি রাজা ছিলেন মূলত যুদ্ধের নেতা, কারণ রাজ্য বলে কিছু ছিল না, গোষ্ঠীগুলো যাযাবর ছিল। কিন্তু যুদ্ধে যা ধনসম্পদ জয় করা হতো, রাজা সেগুলো ভাগ করে দিতেন এবং সেটা পুরোপুরি নিজের ইচ্ছায় করতে পারতেন না। রাজাকে পরামর্শ দেওয়ার জন্য দুটো সংগঠন ছিল, সভা এবং সমিতি। এর মধ্যে সমিতির সদস্য ছিলেন গোষ্ঠীর সবাই, আর সভার সদস্য ছিলেন মূলত গোষ্ঠীর যারা সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, তারা। পরবর্তী বৈদিক যুগে যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আস্তে আস্তে সমিতির গুরুত্ব কমে যায়। কখনো কখনো সমিতির উল্লেখ দেখা যায় না তা না, কিন্তু সভার গুরুত্ব থেকে যায়। রাজার পরামর্শদাতারা এই সভা গঠন করেন, যারা আমরা বলেছি যে এটা এখনো ক্ল্যান বা কৌম ব্যবস্থা, সুগঠিত রাষ্ট্র নয়। তাই রাজার ঠিক সেই অর্থে বেতনভোগ কর্মচারী নেই। সভায় আছেন বংশের যারা গুরুত্বপূর্ণ গণ্যমান্য মানুষ এবং যারা ব্যক্তিগত সম্পর্কের নিরিখে, গুরু শিষ্যের সম্পর্ক অথবা ধরা যেতে পারে বন্ধুত্বের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, এইসবের নিরিখেও অনেকে সভার অংশ হতে পারেন। কিন্তু
সভাকে তখনও সম্পূর্ণ অগ্রাহ্য করে রাজা কিন্তু নিজের মতো শাসন করতে পারেন না। সভার মতামতের একটা গুরুত্ব আছে এবং মহাভারতের সভাপর্ব জুড়ে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। একটা ইন্দ্রপ্রস্থের সভায় অর্থাৎ যুধিষ্ঠিরের সভায়, আর একটা ধৃতরাষ্ট্রের সভায় হস্তিনাপুরে। প্রথমটি হলো যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ এবং দ্বিতীয়টি হলো পাশা খেলা। মহাভারতের ক্রিটিক্যাল এডিশনের সর্বশ্রেষ্ঠ ইংরাজি অনুবাদ যিনি করতে শুরু করেছিলেন, J.A.B. ভ্যান বয়েটেন, তিনি কিন্তু বলেছেন যে এই দুটো ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখলে চলবে না। মহাভারতকে যদি আমরা তার ঐতিহাসিক প্রেক্ষিতে দেখতে এবং বুঝতে চাই, তাহলে এই দুটো ঘটনাকে একযোগে দেখতে হবে। তা না হলে আমাদের জিনিসটা অত্যন্ত অদ্ভুত লাগতে পারে যে যুধিষ্ঠির ধর্মরাজ, যিনি রাজসূয় যজ্ঞ করে এতখানি মর্যাদা অর্জন করলেন, সেই যুধিষ্ঠির কেন ক্ষতিকারক জেনেও পাশা খেলতে রাজি হলেন? কেনই বা পাশা খেলতে খেলতে তিনি এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়লেন যে তিনি নিজেদের ভাইয়েদেরকে, নিজেকে এবং এমনকি দ্রৌপদীকে বাজি রাখলেন? এবং কিভাবেই বা সেখান থেকে পাণ্ডবরা মুক্তি পেলেন? আর পাণ্ডবরা মুক্তি পাওয়া সত্ত্বেও এবং দ্রৌপদীকে বাজি রাখার পর দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টার মতো প্রচণ্ড অপমান সত্ত্বেও আবার যখন কৌরবরা মানে ধৃতরাষ্ট্রের পুত্রেরা পাণ্ডবদের পাশা খেলতে ডাকলেন, যুধিষ্ঠির আবার কেন রাজি হলেন? এই গোটা ব্যাপারটাই একটা ধোঁয়াশার অবস্থায় থাকে যদি না আমরা মহাভারতের কাহিনীকে তার ঐতিহাসিক প্রেক্ষিতে দেখতে পারি। এবং সেই ঐতিহাসিক প্রেক্ষিত কিন্তু পরবর্তী বৈদিক যুগের প্রেক্ষিত। তার কারণ কি না, মহাভারতে যুধিষ্ঠির যে যজ্ঞটা করছেন রাজসূয় যজ্ঞ। এই রাজসূয় যজ্ঞ নিয়ে কিছু কথা প্রথমে বলি। যে বৈদিক যুগের অনেক যজ্ঞ পরবর্তীকালেও বহু রাজারা করেছেন, যেমন অশ্বমেধ যজ্ঞ আমরা জানি, শুঙ্গ রাজারাও করেছেন, সাতবাহনরা করেছেন, গুপ্তরা করেছেন। রাজসূয় কিন্তু সেরকম যজ্ঞ নয়। রাজসূয় যজ্ঞ কিন্তু বৈদিক যুগের পর খুব একটা আর হয়নি। কারণ রাজসূয় যজ্ঞ মহাভারত পড়লে মনে হতে পারে যে রাজসূয় যজ্ঞ বোধহয় অশ্বমেধের মতোই একজন রাজাকে আশেপাশের সমস্ত রাজাদের থেকে বেশি শক্তিশালী বা চক্রবর্তী রাজা হিসাবে তুলে ধরার জন্য হয়। কিন্তু প্রকৃতপক্ষে রাজসূয় যজ্ঞের বিবরণ এবং নিয়মকানুন আমরা যদি বৈদিক সাহিত্যে পড়ি, যজুর্বেদের বিভিন্ন সংহিতায় এবং ব্রাহ্মণে, তাহলে আমরা দেখব রাজসূয় কিন্তু অশ্বমেধের মতো সাম্রাজ্য নির্মাণের যজ্ঞ নয়, বরঞ্চ রাজসূয় একজন রাজাকে স্বীকৃতি দেওয়ার যজ্ঞ। অর্থাৎ রাজসূয় যজ্ঞের মাধ্যমে একজন রাজা প্রকৃত রাজা হিসাবে স্বীকৃতি পান। এই যজ্ঞ মূলত কুরুপাঞ্চাল অঞ্চলেই করা হতো এবং একজন রাজার কখন যজ্ঞ করে স্বীকৃতির দরকার হবে, বিশেষ করে যখন উত্তরাধিকার নিয়ে একটা সমস্যা থাকবে। এই উত্তরাধিকারের লড়াইয়ে জিতে যিনি রাজা হচ্ছেন, তিনি তার রাজত্বকে বৈধতা প্রদান করবেন রাজসূয় যজ্ঞের মাধ্যমে। এবং এই রাজসূয় যজ্ঞের তাই অনেকগুলো অংশ আছে, যার মধ্যে একটা অংশ আশেপাশের রাজ্যের রাজারা তাকে স্বীকৃতি দেবেন যজ্ঞে উপস্থিত থেকে। এটা আমরা মহাভারতে দেখেছি কিভাবে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের আগে 4 জন পাণ্ডব বিভিন্ন জায়গায় যাচ্ছেন, রাজাদের অনুরোধ করছেন যজ্ঞে আসতে। যদিও এটাকে একটা সাম্রাজ্য বিস্তারের মতো করে দেখানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সমবেত রাজাদের অনুমোদন প্রয়োজন। এবং সেখানেই কৃষ্ণ সন্দেহ প্রকাশ করেছেন যে জরাসন্ধ বেঁচে থাকলে, জরাসন্ধ একজন শক্তিশালী রাজা যার আক্রমণে যাদবদের মথুরা ছেড়ে দ্বারকায় পালিয়ে যেতে হয়েছে, সেই জরাসন্ধ জীবিত থাকলে এই যজ্ঞ যুধিষ্ঠির করতে পারবেন না। অবশেষে কৃষ্ণ, অর্জুন এবং ভীম ছদ্মবেশে মগধে গিয়ে জরাসন্ধকে ভীমের সঙ্গে মল্লযুদ্ধে আহ্বান করে জরাসন্ধকে হত্যা করছেন। তারপর এই ব্যাপারটার সমস্যা মিটে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে ইতিহাসবিদ রামশরণ শর্মা তুলে ধরেছেন যে রাজসূয় যজ্ঞের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রত্ন হবিংসী বলে একটা অনুষ্ঠান। এই রত্ন হবিংসী অনুষ্ঠান হচ্ছে শুধু বাইরের রাজাদের অনুমোদন নয়, যাদের নিয়ে রাজা রাজ্য চালাবেন তাদেরকেই বলা হচ্ছে রত্নিন, বা রাজ্য চালানোই এক একজন রত্নের মতো।
এই রত্নিনরাই কাউকে রাজা করতে পারেন, রত্নিনরাই রাজাকে ক্ষমতা থেকে সরাতে পারেন। তাই এই রত্নিনদের অনুমোদন প্রয়োজন। সেই অনুষ্ঠানের নাম রত্নহবিংসী অনুষ্ঠান। রত্নিন কারা তার বিভিন্ন তালিকা বিভিন্ন যজুর্বেদীয় গ্রন্থে আছে। সাধারণত 12 জন রত্নিনের কথা বলা হয়। যে নামগুলো রত্নিনদের মধ্যে বারবার আসে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যে ব্রাহ্মণ অর্থাৎ যিনি প্রধান পুরোহিত, রাজন্য অর্থাৎ একজন যোদ্ধা সাধারণত সেনাপতি, মহিষী অর্থাৎ প্রধান রানী, পরিবৃক্তি অর্থাৎ যে রানীকে রাজা পছন্দ করেননি, ত্যাগ করেছেন, সেই রানীরও অনুমোদন লাগবে তাকে রাজা হতে হলে। সেনানী, অবশ্যই সেনানী বলতে প্রধান সেনাপতিকে বোঝানো হচ্ছে। সুত, এই সুতদের কথা বারবার বলা হচ্ছে। সুতরা চারণ কবি, যে চারণ কবিদের হাতে ইতিহাস পুরাণ পরম্পরার সৃষ্টি, যে চারণ কবিরা রাজাদের কীর্তি কাহিনীর কথা মনে রাখতেন, পারফর্ম করতেন। আবার সুতরা সারথির কাজও করতেন। এই দুটো কাজ খুব আলাদা নয়, কারণ ইতিহাস পুরাণ পরম্পরার স্রষ্টা অর্থাৎ অতীতের বিবরণ যারা দেন, অতীতের বিবরণ দিতে কারা সব থেকে নির্ভরযোগ্য? রাজাদের কীর্তি কাহিনীর বিবরণ মানে রাজাদের যুদ্ধের কাহিনী মূলত, এবং সেই যুদ্ধের সব থেকে ভালো প্রত্যক্ষদর্শী সারথিরা। আবার এই সুত বা সারথিরাই যেহেতু কাব্য রচনা করেন, ভালো কথা বলতে পারেন, তারাই রাজাদের পরামর্শদাতা এবং দূত হিসাবেও কাজ করেন। তাই সুত খুব গুরুত্বপূর্ণ। তাছাড়াও রয়েছেন গ্রামণী। গ্রামণীর মানে একটা ছোট সেনাবাহিনীর নেতাও হতে পারে অথবা গ্রামের প্রধানও হতে পারে। ক্ষত্রী, সংগ্রহিত্রী, ভাগদুঘ, অক্ষবাপু, এরকম বিভিন্ন কর্মচারীদের কথা আছে। ক্ষত্রীরা রাজার নিজস্ব কর্মচারী, চেম্বারলেন যাকে বলা হয়। সংগ্রহিত্রী যিনি রাজকোষের দায়িত্বে থাকেন। ভাগদুঘ, ভাগ বা জমির ফসলের যে একটা অংশ রাজাকে দেয়া হয় সেটা যিনি সংগ্রহ করেন। এবং অক্ষবাপু যিনি পাশার গুটি ছোড়েন। এই কথাটা একটু আমাদের মনে রাখা দরকার। তাছাড়াও বিভিন্ন পদের কথা আছে কোনো কোনো তালিকায়, যেমন বাবাতা অর্থাৎ রাজার প্রিয় স্ত্রী, বা গোবিকর্ত যিনি পশু সম্পদের তত্ত্বাবধান করছেন, তক্ষণ বা ছুতোর মিস্ত্রি, রথকার বা যিনি রথ তৈরি করেন, এই রকম। অর্থাৎ যাদের সাহায্য নিয়ে রাজাকে রাজ্য চালাতে হবে। যেহেতু পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা নয়, তাই রাজার পরিবারের সদস্যরাও এর মধ্যে আছেন, কোনো কোনো কর্মচারীরাও আছেন। এখন যদি আমরা যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যুধিষ্ঠির কিন্তু গোটা কুরু বংশকেই এই যজ্ঞে নিমন্ত্রণ করেন এবং বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দেন। এমনকি দুর্যোধনকে তিনি দায়িত্ব দেন যে উপহারগুলো আসছে সেগুলো গ্রহণ করার। যে কাজ সংগ্রহিত্রীর কাজ, একজন রত্নিনের কাজ। অর্থাৎ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে কুরুবংশের সবাই অংশ নেওয়া মানেই যুধিষ্ঠিরকে রাজা হিসাবে স্বীকার করে নেওয়া, এবং দুর্যোধনের স্থান হয়ে যায় যুধিষ্ঠিরের অধীনে। এই কারণেই আমরা দেখতে পাই সম্ভবত যে রাজসূয় যজ্ঞ থেকে ফিরে গিয়ে দুর্যোধন খুব অপমানিত বোধ করছেন, তিনি যে করে হোক প্রতিশোধ চাইছেন, এবং তখনই শকুনি বলছেন যুধিষ্ঠির পাশা খেলতে ভালোবাসেন, যুধিষ্ঠিরকে পাশা খেলতে ডাকলে তিনি না করতে পারবেন না। কেন না করতে পারবেন না? এই পাশা খেলার অংশে দেখা যায় ধৃতরাষ্ট্রের দূত হিসাবে বিদুর এসেছেন যুধিষ্ঠিরের কাছে। তিনিও যুধিষ্ঠিরকে সতর্ক করছেন যে অনেক দক্ষ খেলোয়াড়কে আনা হয়েছে। যুধিষ্ঠিরও জানেন, যুধিষ্ঠির বলছেন এই পাশা খেলার পরিণতি ভয়ঙ্কর হবে, তবু যুধিষ্ঠির পাশা খেলছেন। ধৃতরাষ্ট্র নিজেই বারবার বলছেন এই পাশা খেলার ফল ভালো হবে না, তবু ধৃতরাষ্ট্র পাশা খেলতে দিচ্ছেন। সভায় উপস্থিত কেউ পাশা খেলার প্রতিবাদ করছেন না। কেন? পাশা বা পাশাকে কেন্দ্র করে জুয়া খেলা প্রাচীন ভারতে খুবই জনপ্রিয় একটা বিনোদনের মাধ্যম ছিল। ঋগ্বেদে আমরা অক্ষসূক্ত বলে একটা মন্ত্র পাই। কবশ ঐলুস বলে একজন যার রচয়িতা, যিনি দেখিয়েছেন পাশা খেলার নেশা মানুষের কত ক্ষতি করে। পরবর্তীকালে অর্থশাস্ত্রে বলা হয়েছে যে একজন রাজার সব থেকে ক্ষতি করে যে নেশাগুলো, তার মধ্যে পাশা খেলা একটা।
এত কিছু সত্ত্বেও যুধিষ্ঠিরকে, যিনি ধর্মরাজ বলে পরিচিত, তিনি কেন পাশা খেলতে গেলেন? যুধিষ্ঠির পাশা খেলতে ভালোবাসতেন, সেটা অবশ্যই একটা দিক, কিন্তু শুধু তার জন্য কি যুধিষ্ঠির এত বড় বিপদে পড়লেন? এইখানেই ভ্যান বয়েটেনের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। যে বলছিলাম, রাজসূয় যজ্ঞে একজন রাজার বৈধতা পাওয়ার তিনটে মাধ্যম আছে। একটা, আশেপাশের রাজাদের অনুমোদন; দ্বিতীয়, নিজের কর্মচারীদের অনুমোদন, রত্নহবিংসী; তৃতীয় হলো রাজসূয় যজ্ঞের নিয়মের মধ্যে একটা পাশা খেলার কথা আছে, যেটা একটা নকল পাশা খেলা। রাজার ক্ষমতাকে স্বীকৃতি দিতে যে যজ্ঞগুলোর কথা বলা হয়েছে, বাজপেয় বা রাজসূয়, তাতে রাজা যে রাজা হওয়ার যোগ্য, তিনি যে তার অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে যোগ্য, সেটা দেখানোর কিছু সিম্বলিক অনুষ্ঠান ছিল। বাজপেয় যজ্ঞে এটা ছিল একটা রথের দৌড়, আর রাজসূয় যজ্ঞে এটা একটা পাশা খেলা। অবশ্যই ধর্মীয় সাহিত্যে বলা হচ্ছে এটা একটা নকল পাশা খেলা, যে নকল পাশা খেলায় রাজা একজন প্রতিদ্বন্দ্বীকে হারাবেন, আগের থেকেই ঠিক হয়ে থাকবে, এবং ফলে রাজার যোগ্যতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু এটা তো ধর্মীয় সাহিত্যের নির্দেশ। পুরোহিত তো অবশ্যই চাইবেন যে যজমান রাজসূয় যজ্ঞ করছেন তিনিই সফল হন, তিনি এমনভাবে পাশা খেলাটা করাবেন যাতে রাজাই জেতেন। কিন্তু যদি এই নির্দেশ কেউ না মানে, যদি পাশা খেলাটা সত্যিকারের খেলা হয় এবং তাতে যদি রাজা হেরে যান, মহাভারত সেই সম্ভাবনার কথা দেখাচ্ছে। 12 জন রত্নিনের মধ্যে একজনের নাম একটু আগেই বললাম, অক্ষবাপ বা ডাইস থ্রোয়ার, পাশা ছোঁড়েন যিনি। অর্থাৎ রাজা নিজে পাশা না খেলে কাউকে দিয়ে পাশা খেলাতেও কিন্তু পারেন। আর একটা মজার কথা হচ্ছে, যে প্রতিদ্বন্দ্বীকে হারাবেন রাজা, এই প্রতিদ্বন্দ্বী বা শত্রু, তার একটা শব্দ সংস্কৃতে বৈদিক সাহিত্যে বারবার হচ্ছে ভ্রাতৃব্য। ভ্রাতৃব্য মানে যেমন প্রতিদ্বন্দ্বী বা শত্রু হয়, ভ্রাতৃব্য মানে কিন্তু হতে পারে ভাইয়ের মতো, কাজিন, যে সম্পর্ক দুর্যোধন আর যুধিষ্ঠিরের সম্পর্ক। তাই মহাভারতের সভা পর্বের পাশা খেলাকে রাজসূয় যজ্ঞের থেকে আলাদা করে দেখা যাবে না। ভ্যান বয়েটেন দেখাচ্ছেন যে রাজসূয় যজ্ঞ যেহেতু যুধিষ্ঠির করেছেন এবং দুর্যোধনকে তাতে অংশগ্রহণ করিয়েছেন, দুর্যোধন যদি পাশা খেলতে চান, ভ্রাতৃব্য হিসাবে যুধিষ্ঠিরকে কিন্তু সেই পাশা খেলতেই হবে। এই পাশা খেলার নিয়ম সম্ভবত ছিল যে 20 দান পাশা খেলতে হবে। তাই 20 দান পাশা যুধিষ্ঠির আর দুর্যোধনের মধ্যে খেলা হচ্ছে। তারা বিভিন্ন জিনিস বাজি রাখছেন, এবং যখন বাজি রাখার জিনিসে আর কুলোচ্ছে না, তখন যুধিষ্ঠির আস্তে আস্তে একে একে নিজের ভাইদের, নিজেকে, এবং 19 নম্বর দানে নিজেকে হারার পর 20 নম্বর দানে যখন যুধিষ্ঠিরের বাজি রাখার আর কোনো কিছুই বাকি নেই, তখন দ্রৌপদীকে বাজি রাখছেন শকুনির কথায়। যুধিষ্ঠির হেরে যাওয়ার পর দ্রৌপদীকে সভায় নিয়ে আসা হচ্ছে, অপমান করা হচ্ছে, বস্ত্রহরণের চেষ্টা করা হচ্ছে। আমি বলেছি মহাভারতের ক্রিটিক্যাল এডিশন তৈরির পর দেখা গেছে যে এখানে কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেননি। বলা হয়েছে দ্রৌপদীর নিজের ধর্মের কারণেই দ্রৌপদীর বস্ত্রহরণ করা যায়নি। সে এর মানে দ্রৌপদীর ব্যক্তিত্ব হোক, দ্রৌপদীর প্রশ্ন হোক, যাই হোক, কিন্তু হ্যাঁ, এই প্রশ্ন এবং ধর্মজ্ঞানের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ এখানেই সভার ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্রৌপদীকে জয় করে যখন সভায় আনা হচ্ছে, দ্রৌপদী কিছু প্রশ্ন করছেন, যে প্রশ্নের ফলেই শেষ পর্যন্ত কিন্তু দ্রৌপদী এবং পাণ্ডবরা মুক্তি পাচ্ছেন। এর কারণ কি? যে দিয়ে শুরু করেছিলাম, সভার গুরুত্ব। পাশা খেলা হচ্ছে সভায়, কারণ রাজসূয় যজ্ঞও হয়েছিল একটা ভরা সভায়। রাজসূয় যজ্ঞের নিয়ম অনুসারেই পাশা খেলতে হয়। এই কারণেই দুর্যোধন পাশা খেলতে চাইলে ধৃতরাষ্ট্র বারণ করতে পারেননি। পাশা খেলার আমন্ত্রণ এলে যুধিষ্ঠির না করতে পারেননি। কিন্তু পাশা খেলা ঠিক নিয়মে হচ্ছে কিনা এই নিয়ে প্রশ্ন তোলাও যায় সভায়, এবং সভাকে তার উত্তর দিতে হবে। যুধিষ্ঠির শুরুতেই শকুনিকে খেলতে দেখে এবং বারবার জিততে দেখে প্রশ্ন তুলেছিলেন, কারণ আমরা জানি নিয়ম অনুসারে রাজারই জেতার কথা, যে এটা তো সুহৃদ্দূত, একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে কথা হচ্ছিল, তাহলে শকুনির কাছে যুধিষ্ঠির হেরে যাচ্ছেন কেন? শকুনি এর উত্তরে বলেন যে কোনো ব্রাহ্মণ যখন, জ্ঞানী ব্রাহ্মণ যখন বিতর্ক সভায় তার জ্ঞান বেশি বলে প্রতিপক্ষকে হারান,
সেটা কি অন্যায়? তাহলে একজন ভালো খেলোয়াড়, যদি দক্ষ খেলোয়াড় তার থেকে অদক্ষ খেলোয়াড়কে হারান, এটা কেন অন্যায় হবে? এর কোনো উত্তর যুধিষ্ঠিরের কাছে ছিল না। কিন্তু এখন দ্রৌপদী আবার নতুন একটা প্রশ্ন তুললেন। দ্রৌপদী প্রশ্ন করলেন, 19 নম্বর দানে যুধিষ্ঠির যদি নিজেকে হারিয়ে থাকেন, তাহলে কি করে তারপরে তিনি দ্রৌপদীকে বাজি রাখতে পারেন? নিজের সত্তা হারিয়ে ফেলার পর কেউ কি কাউকে বাজি রাখতে পারে? দ্রৌপদীর ধর্মজ্ঞান থেকেই এই প্রশ্ন এলো, এবং এই প্রশ্ন নিয়ে সভায় প্রবল বিতর্ক হলো। এই বিতর্কের প্রেক্ষিতে দুর্যোধনের ভাই বিকর্ণও দ্রৌপদীর পক্ষে বক্তব্য রাখলেন। অন্যদিকে কর্ণ দ্রৌপদীকে আক্রমণ করলেন এই বলে যে যুধিষ্ঠির অনেক আগেই নিজের সমস্ত সম্পদ বাজি রেখেছেন এবং স্ত্রী স্বামীর সমস্ত সম্পদের মধ্যে পড়ে। এই নিয়ে একটা জটিল পরিস্থিতির তৈরি হলো, যেটা কিন্তু একটা টেকনিক্যাল পরিস্থিতি। কেউ এই কথা বলেননি যে পাশা খেলা অন্যায়, পাশা খেলা কেন হচ্ছে। এই ব্যাপারটা বুঝতে গেলে তাই আমাদের এই রাজসূয় যজ্ঞের প্রেক্ষিতটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই প্রেক্ষিত মাথায় রাখলেই আমরা বুঝতে পারবো যে যুধিষ্ঠিরের পাশা খেলার ছাড়া কোনো উপায় ছিল না। যেটা উপায় ছিল, তিনি দ্রৌপদীকে বাজি না রাখতে পারতেন। সেই জন্য ভীমও যুধিষ্ঠিরকে আক্রমণ করেছেন। পরে মহাভারতে যুধিষ্ঠিরকে নল দময়ন্তীর গল্প শোনানো হয়েছে, যে নল ভাগ্যের ফেরে একইভাবে পাশা খেলে নিজের ভাই পুষ্করের কাছে সর্বস্ব হারিয়েছিলেন। কিন্তু নল, যদিও কলি বলে একজন দেবতার কুপ্রভাবে ছিলেন নল, এই অবস্থায় পাশা খেলেছিলেন, তবুও নল কিন্তু তার স্ত্রী দময়ন্তীকে বাজি রাখতে রাজি হননি, যে ভুলটা যুধিষ্ঠির করেছেন। কিন্তু এই ভুলকে ঠিকে পরিণত করলো দ্রৌপদীর প্রশ্ন, যখন দ্রৌপদী বারবার প্রশ্ন তুললেন যে নিজেকে হারানোর পর রাখা কোনো পণ বৈধ কিনা। এর বিরুদ্ধে কর্ণ বলেছিলেন যে স্ত্রী স্বামীর সমস্ত সম্পদের মধ্যেই পড়ে, কিন্তু দ্রৌপদী একা যুধিষ্ঠিরের স্ত্রী নন। এই যুক্তি কিন্তু দুর্যোধনকেও মেনে নিতে হলো, এবং দুর্যোধন বললেন যে বাকি স্বামীরা দ্রৌপদীর যারা আছেন, কেউ যদি আপত্তি করেন যে যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজি রেখে ভুল করেছেন, তাহলে দ্রৌপদীকে মুক্তি দেয়া হবে। এই সময়ই আমরা দেখি অর্জুন বলছেন একই কথা, যে যুধিষ্ঠির তাদের সবাইকে বাজি রাখার অধিকারী, কিন্তু যিনি নিজেকে হারিয়ে ফেলেছেন তারপর তিনি কাউকে কিভাবে বাজি রাখেন। এবং এরপর ধৃতরাষ্ট্র আস্তে আস্তে দ্রৌপদীকে মুক্তি দিচ্ছেন, দ্রৌপদীকে দুটো বর দিতে চাইছেন, এবং দ্রৌপদী আস্তে আস্তে তার স্বামীদের মুক্ত করছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পাশা খেলার মূল কারণ ছিল পরবর্তী বৈদিক যুগের ঐতিহাসিক প্রেক্ষিত, যেখানে রাজসূয় যজ্ঞের অংশ হিসাবে যুধিষ্ঠিরকে এই পাশা খেলার চ্যালেঞ্জ নিতেই হতো। এই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠিরকে চ্যালেঞ্জ মেনে রাজ্য হারিয়ে বনে যেতে হলো। দ্বিতীয়বার যখন যুধিষ্ঠিরকে পাশা খেলতে ডাকা হলো, তিনি আপত্তি করতে পারলেন না, কারণ 20 দান না হলে পাশাটা শেষ হচ্ছে না খেলা। আগের খেলায় দ্রৌপদীর প্রশ্নের জন্য শুধু শেষ দানটা বাতিল হয়েছিল, 19 দান হয়ে খেলা অসম্পূর্ণ ছিল। তাই পরের খেলা হলো শুধু 1 দানের বনবাস এবং অজ্ঞাতবাসের শর্তে। আবার এই পাশা খেলার মাধ্যমে যুধিষ্ঠির কিন্তু রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান সম্পন্ন করলেন, যে জন্য দেখা গেল দুর্যোধন যখন পরে রাজসূয় যজ্ঞ করতে চান, ব্রাহ্মণরা তাকে অনুমতি দেননি, কারণ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করেছেন, সেই যজ্ঞে দুর্যোধন অংশ নিয়েছেন। যুধিষ্ঠির বেঁচে থাকতে দুর্যোধন কখনো রাজসূয় যজ্ঞ করতে পারবেন না, এই কথাও বলা হয়েছে। তো এই ঐতিহাসিক প্রেক্ষিত ছাড়া কিন্তু এই পাশা খেলাকে দেখা যায় না। এই যে আমরা পরবর্তী বৈদিক যুগের লিপি পূর্ববর্তী, মুদ্রা পূর্ববর্তী কৌম ব্যবস্থার প্রেক্ষিতে মহাভারতকে দেখছি, এর সপক্ষেও রমিলা থাপার এই সভা পর্বের উদাহরণ দিয়েছেন, যে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে যে বিভিন্ন রাজারা উপহার নিয়ে এসছেন তার তালিকা, এবং পাশা খেলায় কি কি বাজি রাখা হচ্ছে তার তালিকা। এই তালিকা দেখলেও আমরা বুঝতে পারি এটা এমন একটা অর্থনীতি যখন মুদ্রা ব্যবস্থা আসেনি, তাহলে যুধিষ্ঠির অর্থমূল্যেই বাজি রাখতে পারতেন। বরঞ্চ পশু সম্পদ, দামি ধাতু, দামি পাথর, দাস দাসী, এগুলোই ছিল সেই সময়ের সম্পদের মূল পরিমাপ, যেটা কিন্তু আমাদেরকে ওই পরবর্তী বৈদিক যুগের মুদ্রা পূর্ববর্তী অর্থনৈতিক ব্যবস্থার কথাই মনে করাচ্ছে। ফলে মহাভারত বুঝতে গেলে
এবং মহাভারতের এই পাশা খেলার প্রেক্ষিত বুঝতে গেলে আমাদের মহাভারত কোন ঐতিহাসিক পরিস্থিতিকে তুলে ধরছে সেটা বুঝতে হবে, রাজসূয় যজ্ঞের নিয়মকানুন বুঝতে হবে এবং বুঝতে হবে কেন যুধিষ্ঠির পাশা খেলতে বাধ্য হলেন, কেন হেরে গিয়ে তিনি 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে রাজি হলেন।